নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বকেয়ার দাবিতে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের পক্ষ থেকে সোমবার পাহাড়পুর এলাকায় প্রতীকী পথ অবরোধ করা হলো। প্রশাসনের নাকের ডগায় 5 বছর ধরে চলছিল দিব্যি পোকা সহ আইসক্রিম তৈরি। সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইসক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। প্রশাসনের নাকের ডগায় 5 বছর ধরে দিব্যি চলছিল পোকা সহ আইসক্রিম তৈরি। উঠছে নানান প্রশ্ন। অলিগলিতে আইসক্রিম ফ্যাক্টরি, খবর দিন প্রশাসনকে। পোকা সহ আইসক্রিম তৈরির কারখানায় হানা খাদ্য সুরক্ষা দপ্তরের। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ের এক ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইসক্রিম কিনতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর সহ জেলা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির অভিভাবক থেকে অনেকেই। উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আইসক্রিম কারখানাগুলোর মধ্যে ফোল্ডিং মোড়ের একটি কারখানায় তৈরি আইসক্রিমের মধ্যে পোকা কিলবিল করতে দেখে গ্রামবাসীরা। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র জেলা জুড়ে। সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইসক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এই প্রসঙ্গে জেলার কনজিউমার্স অ্যাফেয়ার্স দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল জানান, অনেক কিছু ত্রুটি আমাদের নজরে এসেছে। অনেক রং যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে যেগুলো কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে। এই ধরনের কারখানা খুঁজে পেতে জনগণকে এগিয়ে আসার আহ্বান করছি, কারণ অলিতে গলিতে এমন কারখানা গজিয়ে ওঠে। জনগণের কাছে আমাদের আবেদন, এই ধরনের কারখানার খোঁজ দিন। প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। তবে সরকারি আধিকারিক যাই বলুক, আইসক্রিম কারখানার মালিক নির্দ্বিধায় বলে যান, 21 সাল থেকে এই ব্যবসা এইভাবেই করে আসছি। আজকে সরকারি লোকজন এসেছে, ওনারা যেভাবে বলবেন আগামীতে সেইভাবেই আইসক্রিম তৈরি করব। এদিকে কারখানার কর্মী বরুণ রায়কে এ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, হয়তো লাইটের পোকা পড়ে গিয়েছিল। কারখানায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী রাখার ব্যাপারে বরুণবাবুর বক্তব্য, এইগুলি এমনি রাখা হয়েছে, পাশেই নতুন প্যাকেটও আছে। যদিও রবিবারের ঘটনা প্রকাশ্যে এসে যাওয়ায় প্রশাসনের এত তোড়জোড় বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা। যে কোথায় হচ্ছে এরকম ম্যাল প্র্যাকটিস, তো সেগুলো সবাইকে অনুরোধ করব, প্রশাসনেরও দায়িত্ব আছে, আর আমরাও সেটা এবার চেষ্টা করব আরও বেশি করে লক্ষ্য রাখার। সেই সঙ্গে জনগণকে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে চারিদিকে, তারাই বেশি জানতে পারবে কোথায় হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা সহজে আমরা এটা বলতে পারি যে বাচ্চা কাচ্চাই বেশি খায় গরমের সময় আইসক্রিমগুলো। তো বাবা মাকে বলবো, আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, যে এই ধরনের খাবারকে এনকারেজ না করে সবসময় বাড়ির খাবারগুলো খাওয়ালে সবসময় স্বাস্থ্যকর হবে। তবু অনেক সময় খেয়ে নেয় বাচ্চারা, তো সে ব্যাপারে এই খাবারগুলো যাতে ঠিকঠাক থাকে আমরা কোনো কি ফাইন করবেন ওনাকে না কি করবেন দেখি। টেস্ট সব কমপ্লিট রিপোর্ট আসুক, ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে যা ব্যবস্থা নেওয়া হবে। এখন কি ফ্যাক্টরি চালু থাকবে? ফ্যাক্টরি আমরা পরিষ্কার করতে বলে যাচ্ছি, সমস্ত ম্যাটেরিয়াল নষ্ট করে দিয়েছি, আর আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তী প্রিপারেশন করতে হচ্ছে নিয়ম নীতি মেনে। যেমন কোনো প্যাকেজিং অ্যাক্ট এরা মানেন, ইন্ডিয়ান প্যাকেজিং অ্যাক্ট মেনে প্যাকেট করতে হবে। সেটা না করলে আমরা কোনোভাবেই এই ফ্যাক্টরি চলতে দেবো না। স্যার, আপনার নাম আর পরিচয় যে বলেন। স্যার, আপনার নাম আর দিয়ে যাবেন। আমি দেবাশিস মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। ঠিক আছে। না, এটা যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আসছে, ঠিক আছে, উদ্বোধন কর্তৃপক্ষ আসছে, ঠিক আছে, এসে এখন ওনারা যেটা বলবেন, ঠিক আছে, তার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারি না। বাচ্চাদের তাহলে এইভাবে কেন একটা খাবার জিনিস বিক্রি করছেন? যেটা এখন যেটা কি হয়ে গেছে, এখন ওনারা যেটা বলবেন সেটাই বলবো। ভুল হয়েছে আপনার কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে যে ওনারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন যেভাবে করছে, ওদের নিয়ম অনুযায়ী যেভাবে করতে বলবে সেটাই করছে। কত বছর থেকে আপনি এই ব্যবসা করেন? হ্যাঁ, কত এই 21। বাচ্চাদের পেটেই যাচ্ছে তো এতক্ষণ, এতদিনের যে একটা ক্ষতিকারক দিক সেটা ভাবেননি? কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের মনের দিক থেকে তো আমরা কোনো রকম ক্ষতিকারক ব্যবহার করিনি। যদিও হয়ে থাকে তখন এখন তার উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের মনের দিক থেকে আমরা কোনো রকম ক্ষতিকারক পদার্থ
দিয়ে বাচ্চাদের সাধারণত বাচ্চাদের কিংবা যে কোনো সাধারণ লোকের কোনো ক্ষতি করতে মানসিকতা ইচ্ছা নেই। আমরা জাস্ট আমি যেটুকু জানি যে আমরা ব্যবসা করব, 2 পয়সা কামাই করবো, সাধারণভাবে পরিষেবা দেবো, এটাই আমার ইচ্ছা। পরিষেবার মধ্যে তো ঘাটতি দেখা গেল। যদিও ঘাটতি থাকে, যেটুকু ঘাটতি আছে আমাকে অবহেলা করবে, সেই ঘাটতিটুকু যদি আমার পূরণ করার মতো সাময়িকতা থাকে তাহলে করবো, অবশ্যই করবো। কি নাম আপনার? আমার নাম হরিপদ রায়। মালিক আপনি? কি নাম কোম্পানির আপনার? HK ইন্ডাস্ট্রিজ, SK আইসক্রিম। বকেয়ার দাবিতে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের পক্ষ থেকে সোমবার পাহাড়পুর এলাকায় প্রতীকী পথ অবরোধ করা হলো। বকেয়ার দাবিতে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের পক্ষ থেকে সোমবার পাহাড়পুর এলাকায় প্রতীকী অবরোধ করা হলো। এদিনের কর্মসূচিতে সংগঠনের ময়নাগুড়ি ও জলপাইগুড়ি সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের তরফে বলা হয়েছে, গত 3 বছর ধরে গ্রামীণ এলাকায় বিভিন্ন রাস্তা, ড্রেন ও ICDS সেন্টারের উন্নয়নমূলক কাজ করা হয়েছে, কিন্তু এখনও তাদের বকেয়া মেটানো হয়নি। দেনার দায়ে অনেকেই বাইরে চলে গিয়েছেন, সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে, বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। তাই এদিন বাধ্য হয়ে জাতীয় সড়ক এলাকায় প্রতীকী অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা। দাবি পূরণ না হলে পরবর্তীতে বড় আন্দোলনের পথেই তারা অগ্রসর হবেন বলে জানান। আমরা বিগত 3 বছর ধরে আমরা বিভিন্ন রকম গ্রামের যে রাস্তা, ড্রেন, তারপরে ICDS সেন্টার, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করেছি, সাপ্লাই করেছি মেটেরিয়ালস। তার বকেয়া 3 বছর ধরে আমাদের দিচ্ছে না। এই অবস্থায় আমরা অর্থনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি, সঠিকভাবে চিকিৎসা করতে পারছি না, বাড়িতে বাচ্চাকে তাদের পড়াশোনা খরচ চালাতে পারছি না। এমত অবস্থায় আমাদের গোটা জেলায় 3 জন অলরেডি কন্ট্রাক্টর সাপ্লায়ার মারা গেছে বিনা চিকিৎসায়, কেউ সুসাইড করে এইভাবে, এবং অধিকাংশই দেনার দায়ে কেউ বাইরেও চলে গেছেন কাজে। আমরা বিভিন্ন দপ্তরে গেছি, আমাদের কথা সমস্যাগুলো তুলে ধরেছি, BNP উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে গেছি, আমরা সরলেগে পঞ্চায়েত ভবনে গিয়ে আমাদের দুঃখের কথা তুলে ধরেছি, কোনোরকম সাড়া পাইনি। বাধ্য হয়ে আমরা আজকে প্রতীকী অবরোধ করলাম। ভবিষ্যতে আমরা এরপরে গোটা রাজ্য জুড়ে আমরা একই দিনে সমস্ত জেলায় জাতীয় সড়ক অবরোধের রাস্তা। এর আগেও তো আপনারা অনেকবার ভিডিও অফিসে বলেছিলেন। হ্যাঁ গেছি, আন্দোলন করেছিল বিভিন্ন জায়গায়, কোনো লাভ হয়নি এবং কেউ সুযোগ দিতে পারেনি, কোনো আমাদের পেমেন্ট কবে হবে, কবে দেওয়া হবে দিতে পারেনি। 2014 সালে টেট পরীক্ষায় স্বচ্ছভাবে উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করা সহ 21 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ABPT-এর। 2014 সালে টেট পরীক্ষায় স্বচ্ছভাবে উত্তীর্ণ ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করা সহ মোট 21 দফা দাবিতে জমায়েত বিক্ষোভ ABPT-এর। সোমবার 21 দফা দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তর চত্বরে জমায়েত করে বিক্ষোভে সামিল হল সংগঠনের সদস্যরা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধের চক্রান্ত বন্ধ করা, সকল শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রভৃতি। এদিনের আন্দোলন প্রসঙ্গে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, আমরা আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মোট 21 দফা দাবির ভিত্তিতে এই কর্মসূচি পালন করছি, যার মধ্যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য দাবির মধ্যেই পড়ে। অর্ধেক টাকা দিয়েছেন, দ্রুত সমস্ত টাকা পরিশোধ করতে হবে যাতে স্কুলগুলো চলতে পারে। বিভিন্ন জায়গায় থেকে ছেলে মেয়েদেরকে হচ্ছে যে লটারির বাইরে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সুপারিশে অন্যায়ভাবে, যা আমরা ক্রিমিনাল অফেন্স মনে করি, সেইভাবে DPSC কর্তৃপক্ষ তাদেরকে হচ্ছে স্কুলগুলো থেকে বিভিন্ন হচ্ছে যে মাধ্যম দিয়ে বিভিন্ন নেতা নেত্রীদের লিস্টগুলোকে অনুমোদিত করে তারা স্কুলগুলোতে পাঠাচ্ছেন। যেখানে স্কুলে ভর্তির নিয়ম হচ্ছে যে লটারির মাধ্যমে ভর্তি হবে, সেখানে সেই নিয়ম না মেনে অন্যায়ভাবে করছেন। DI নোটিশ জারি করছেন যে 100-র বেশি ভর্তি হবে না, তারপরেও লিস্ট পাঠাচ্ছেন। এই ধরনের ক্রিমিনাল অফেন্স বন্ধ করতে হবে। হাতে ধরে টুটি চিপে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, স্কুলগুলোকে তুলে দেওয়ার যে চক্রান্ত একদিকে রাজ্য সরকার করছে, একদিকে DPSC কর্তৃপক্ষ করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই আজকে যা শুরু হয়েছে, আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। এই লড়াইয়ের জবাব না পাওয়া পর্যন্ত আমাদের চলবে। আমরা বলেছি যে DPSCর অভ্যন্তরে কর্মসংস্কৃতি নেই, কর্মসংস্কৃতি ভেঙে পড়েছে, কাজগুলো সঠিক সময় হয় না, একটা কারেকশন করতে দিলে সেটাও ভুল হয়। হচ্ছে যে স্কুল কলেজ পরিচালনার জন্য খাতা পত্র লেজার যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে না। এই 19 দফা দাবি নিয়ে আমাদের আজকের ডেপুটেশন। সেই ডেপুটেশনে আমরা যা দিয়েছি, ওনারা কথা দিয়েছেন যে এই দাবিগুলো পূরণ করবে। দাবি পূরণ হলে ভালো, না হলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। রাস্তার লড়াই আজকে DPSCতে শান্তিপূর্ণ জমায়েত অবস্থান বিক্ষোভ সভা করছি। আগামী দিনে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ সভা থাকবে না। এই অবস্থান বিক্ষোভ দুর্ধর্ষ লড়াইয়ে পরিণত হবে। বাধ্য হবেন সব দাবি রাস্তায় নেমে
পূরণ করতে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আমার নাম বিপ্লব ঝা, আমি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত ভারতীয়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন চলছে গোটা ভারত জুড়ে। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের হামলায় নিহত ভারতীয়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন চলছে সম্পূর্ণ ভারত জুড়ে। জঙ্গিদের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সমগ্র দেশবাসী। এদিন কাশ্মীরে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল জলপাইগুড়ি মুনলাইট ক্লাব। নিহতদের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিন মুনলাইট ক্লাবের তরফে সুরজিৎ সিংহ জানান, কাশ্মীরে যা হয়েছে তা নিন্দনীয়। আমরা আজ মুনলাইট ক্লাবের তরফ থেকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম। শুধু কাশ্মীর নয়, মুর্শিদাবাদেও যে দুজন মারা গেছেন তাদের প্রতিও আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আমরা মুনলাইট ক্লাবের তরফ থেকে পক্ষ থেকে সমস্ত সদস্যরা রয়েছেন, সবাই জানাচ্ছি। এবং আমি আপনাকে ঠিক ক্লাবের বাইরে গিয়ে একটা কথা বলছি যে আমরা যেদিন মুর্শিদাবাদে দুইজনকে, চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কিছু বেশি দিন হয়নি, সেদিনও আমরা সরব ছিলাম, সেদিনও তার প্রতিবাদ করেছি, সেদিন আমরা ক্ষোভ জানিয়েছিলাম। আর আজকে যখন এই কাশ্মীরের ঘটনা হয়েছে দুটো দিন পর, আজকেও কিন্তু একইভাবে আমরা এই ক্ষোভ প্রতিবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যারা চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু আপনি দেখবেন শহরের মধ্যে কিঞ্চিত কিছু লোক রয়েছে যারা মুর্শিদাবাদের সময় নীরব মুখে লিকুর পাশে লাগিয়ে বসছিল, তাদের দেখা যায়নি কোনো প্রতিবাদ করতে, তাদের মন কাঁদেনি, আত্মা কাঁদেনি, অথচ কাশ্মীরের পর তারা রাস্তায় বেরিয়েছে, অনেক কথা বলছে। তো আমি বলছি এই ডিসপ্লিংগুইশ করা উচিত না। যখন দেশের প্রতি, রাজ্যের প্রতি, আমাদের সমাজের প্রতি এরকম আঘাত আসবে, আমরা দেশবাসী হোক, রাজ্যবাসী হোক, শহরবাসী, সকলে এগিয়ে আসা উচিত। এইটা আমরা আশা করবো যারা চুপ করেছিল তারা যেন চুপ করে আগামী দিন না থাকে। কারণ চ্যারিটি বিকজ তার হোম বাড়িতে শুরু হওয়া উচিত। রাজ্যে যাওয়া উচিত, সেটার প্রতি যেমন নিন্দা করা উচিত, দেশে হলে সেটাও এই ধরনের ঘটনা নিন্দা করা উচিত। আমার নাম সুরজিৎ সিং, আমি মুন্ডাইট ক্লাবের পক্ষ থেকে এসেছি। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত 26 জনের স্মৃতিতে 26টি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালো বিজেপি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত 26 জনের স্মৃতিতে জলপাইগুড়িতে 26টি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালো বিজেপি। রবিবার সন্ধ্যা 7টায় জলপাইগুড়ির দিশারি মোড়ে বিজেপির এই কর্মসূচি থেকে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে বদলা নেওয়ার আওয়াজ তোলা হয়। ভারতীয় জনতা পার্টি প্রদেশের থেকে সারা রাজ্যে সমস্ত জায়গায় মুর্শিদাবাদ এবং কাশ্মীরে হিন্দুদের বেছে বেছে হিন্দুদের উপরে নৃশংস হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ এবং তাদের আত্মার শান্তির কামনার জন্য 26টি প্রদীপ প্রজ্বলন করে এবং তাদের ভগবানের কাছে যে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং এই হত্যার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার হচ্ছে অভিজিৎ মিত্র, আমি মণ্ডল সহসভাপতি। ফের পূর্ব সিকিমে তুষারপাত, আনন্দ উল্লাসে মাতোয়ারা পর্যটকরা। পূর্ব সিকিমের একাধিক পাহাড়ি অঞ্চলে ফের তুষারপাত ঘটেছে, যা পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। গ্যাংটক, ছাঙ্গু, লাচুং এবং নাথুলা এলাকার বিভিন্ন জায়গার তুষারের চাদরে ঢেকে গিয়েছে। এর ফলে এখানকার প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করেছে। তুষারপাতের এই দৃশ্য দেখার জন্য ভোরবেলা থেকেই পর্যটকদের ভিড় জমে যায়। পর্যটকেরা তুষারের মাঝে স্নান, পাহাড়ে হেঁটে বেড়ানো এবং ছবির মাধ্যমে সে সময় সৌন্দর্য ধারণ করতে ব্যস্ত ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে, যা সিকিমের পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলে। তবে অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছু পর্যটক আটকে পড়েছিল লাচেনে। রবিবার সকালে চুংথাম এলাকায় এসে পৌঁছান তাদের মধ্যে অনেকেই। লাচুংয়ে তুষারপাতের কারণে সড়ক পথে ভ্রমণের সমস্যা হওয়ায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল উদ্ধার কাজে নিযুক্ত ছিল। তবে এই বিপত্তির মাঝে পর্যটকদের মুখে হাসি ফুটে ওঠে। তারা তুষারে ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে একান্তভাবে আনন্দিত। এদিকে লাচুংয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কিছু প্রভাব থাকলেও সেখানেও বেশ কিছু পর্যটক তুষারপাতের মাঝে ঘুরতে দেখা গেছে। স্থানীয় প্রশাসন এবং পর্যটক বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে পর্যটকরা বিপদমুক্তভাবে তাদের সফর শেষ করতে পারেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সিকিমের বিভিন্ন এলাকায় আরও কিছুদিন তুষারপাত অব্যাহত থাকতে পারে, ফলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতা নেওয়া হবে। সব মিলিয়ে তুষারপাতের এই দৃষ্টিনন্দন দৃশ্য সিকিমের পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা পর্যটকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা হিসেবে থাকবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লীতে কুয়োতে তেল, আতঙ্কে বাসিন্দারা। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লীতে কুয়োতে তেল, আতঙ্কে বাসিন্দারা। সাবস্টেশনের পাইপ লাইনে লিকেজ সন্দেহ, আগুন লাগার আশঙ্কায় দিন কাটছে। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায় অয়েল ইন্ডিয়া কোম্পানির সাবস্টেশনের সংলগ্ন বেশ কয়েকটি কুয়োতে ভেসে উঠছে তেল। এর ফলে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। পানযোগ্য জল তো দূরের কথা, বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কখন আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 1962 সালে স্থাপিত এই সাবস্টেশনের নিচে থাকা পাইপলাইনে দীর্ঘদিন ধরেই লিকেজ রয়েছে। সেই তেল মাটির স্তর পেরিয়ে বিভিন্ন বাড়ির কুয়োর জলে মিশে যাচ্ছে। শুভজিৎ ঘোষ, অরিজিৎ চ্যাটার্জি ও আনন্দগুপ্ত এই তিনজনের বাড়ির কুয়োতে তেল পাওয়া যাচ্ছে। তাদের দাবি, শুরুতে তেলের পরিমাণ কম ছিল, কিন্তু এখন পুরো কুয়োর জলই তেলে ভেসে যায়। শুভজিৎ বাবুর কথায়, আমরার বাড়িতে কিছুদিন আগে আগুন লেগেছিল। সৌভাগ্যবশত সেই আগুন কুয়ো বা সাবস্টেশনের কাছে আসেনি, না হলে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে যেত। অভিযোগ, অয়েল ইন্ডিয়ার কর্মীরা মাঝে মধ্যেই এসে কুয়োর তেল তুলে নিয়ে যাচ্ছেন ড্রামে করে। তাতে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বাসিন্দাদের প্রশ্ন, কেন কোম্পানি লিকেজ সারাচ্ছে না? অয়েল ইন্ডিয়া কোম্পানির জেনারেল ম্যানেজার নবগণিতা বলেন, আমাদের সাবস্টেশনের আশেপাশে কুয়োয় তেল যাচ্ছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর আশঙ্কা, সময় মতো ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, দ্রুত তদন্ত করে সমস্যার স্থায়ী সমাধান করুক অয়েল ইন্ডিয়া। এটা তো অনেক দিন থেকেই প্রবলেম, এর আগেও আপনারা কভারেজ করেছিলেন। তো ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের বাড়িতে আগুন লাগে। তো তখনকার মানে এই কুয়া থেকে, আমাদের কুয়াতে তো অনেকদিন থেকেই তেল আছে, তো ওনারা তো ওনাদের কোনো ফল্ট খুঁজে পায়নি। তো সেদিনকার কী হয়েছে, সেই আগুন নেভানোর জন্য ওই কুয়োর থেকে সবাই উঠোচ্ছিল আর কি। তো তখনকার তো মানে একটা বিপদ ঘটতেই পারতো সেই তেল থেকে, মানে বিপদ তো ঘটেই গেছে, কিন্তু তেলটা সেই আগুনের দিচ্ছিল আরও, ওটাকে খুব বাজেভাবে ছড়াচ্ছিল। তো আশপাশের বাড়িতেও ক্ষতিগ্রস্ত হতে পারতো। তো তার জন্যই মনে হয় এখন অয়েল ইন্ডিয়া লিমিটেড আমাদের কুয়োর থেকে এই তেল নিতে এসছে আর কি। আমরা তো বলি লিকেজ, তারা বলে তাদের কোনো ফল্ট নেই। এই একটা ড্রাম পুরো তো হয়ে গেছে, এখনো তো উঠছেই। পাশের বাড়িতেও এখন চলছে উঠানো। এটা হয়ে গেছে 10 বছর 15 বছর হয়ে গেছে, এখন তো বেশি কুয়ো ভরে গেছে। হ্যাঁ, পাশেই অয়েল রিপিটার স্টেশন। জল আমাদের একটা বোরিং আছে, একটা বোরিংয়ের থেকে জল আসছে, সেটাতেও তেলের গন্ধ আছে। তারপরে আবার একটা ডিপ বোরিং হলো, সেটা ওনারাই করে দিলেন। এই আপাতত তো 3টে বাড়িতে সমস্যা দেখা দিয়েছে, ভবিষ্যতে আরও দেখা দিবে। এটা এই যে সামনে আমাদের একটা অয়েল ইন্ডিয়ার পাম্প স্টেশন আছে, তো এখানকার এই পাম্প স্টেশনের কোথাও কোনো কিছু একটা লিকেজ বোধহয় হয়েছে, যার জন্য আমাদের এখানে এই কুয়াগুলো, আমাদের পাশাপাশি বাড়ির 3-4টে কুয়ো একেবারে নষ্ট হয়ে গেছে। এখানকার যে তেল, সেগুলো সব ভেসে ভেসে আসছে। এখন কি তেল কি উঠাচ্ছে ওনারা? তেল তো এই মেশিন দিয়ে উঠাচ্ছেন, আবার জুটেও উঠাচ্ছেন। দেখছেন যে কি ব্যাপার, কতখানি তেল আছে না আছে। এতে সমস্যা হচ্ছে না আপনাদের? আমাদের প্রচণ্ড সমস্যা। আমরা তো কুয়ো বন্ধই করে দিয়েছি, যার জন্য আমরা ডিপ ওয়েল স্থাপন করেছি উপায় না দেখে। আগুন লাগানোর একটা সমস্যা আছে। আগুন লাগার সমস্যা আছে, মানে কি করবো এখন? আমরা অনেক দৌড়াদৌড়ি করছি। অল ইন্ডিয়া কি বলে? সাংবাদিকদের বলেছি। অল ইন্ডিয়া কি বলে? অল ইন্ডিয়া থেকে ওরা বলছে যে আমাদের কোনো ফল্ট নেই, ওখানে কোনো লিকেজ নেই। তেলটা আসছে কোথা থেকে তা আমরা বুঝতে পারছি না। তো আপনার কি সমস্যা আছেন একটা? হ্যাঁ, সমস্যার মধ্যে আছি। এরকম কয়টা বাড়িতে এরকম সমস্যা? আমাদের আশেপাশে 3-4টে বাড়িতে এরকম হয়ে আছে,
শুধু গাছপালার উপরে প্রভাব পড়েছে, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে। থাকতে তো ভয় লাগছে। থাকতে তো অবশ্যই, এই যে আমাদের কিছুদিন আগে পাশের বাড়ি আগুন ধরেছিল, সেই মানে এমন পরিস্থিতি যে কুয়োর জল তুলে যে আগুন নেভাবো সেই প্রাথমিক কাজটুকু আমরা করতে পারিনি। একই অবস্থা। আসলে অয়েল ইন্ডিয়া বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এখানে সামনে রয়েছে একটা রিপিটার স্টেশন। রিপিটার স্টেশনের ফাংশনটা হলো এই যে তেলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এগুলিকে পাম্প করে এটার গতিটা বাড়ানো। তো এই কাজ করার জন্য এই রিপিটার স্টেশনে কতগুলি মেশিন চলে, এগুলি ডে নাইট চলতে থাকে। তার একটা কম্পনও হয়, এই টোটাল এরিয়াটা ভাইব্রেশন হয়। টোটাল আপনি এমনি একটা দেয়াল ধরে দেখলেই দেখবেন যে টোটাল এরিয়াটা কাঁপছে, সেটা হয়। আর আরেকটা যেটা ফাংশন হলো সেটা হচ্ছে যে এটাতে ওদের তো তেল পড়ে তেলের সাহায্যে যেতে হয়, এটাতে ইলেকট্রিসিটির সাহায্যে চলে না, তেলের সাহায্যে চলে। তো তার ফলে ওদের মোবিলও ঢালতে হয় এবং প্রচুর পোড়া মোবিল বেরোয়। এই পোড়া মোবিলগুলিকে যেভাবে করে ডিসপ্যাচ করার কথা ছিল আর কি, সেটা না হয়ে খুব সম্ভবত এখানে একটা ট্যাঙ্কে ফেলাতে সেই ট্যাঙ্কটা লিকেজ হয়ে মাটির মধ্যে সেই সেই তেলটাই এদিকে ওই পোড়া মোবিলটা আর কি, তেল বলতে পোড়া মোবিলগুলি এদিকে কুয়োতে সব চলে আসে, নষ্ট হয়ে যাচ্ছে। এবারে কোনো আধিকারিকরা কিছু করেনি? আধিকারিকরা করেছে, ওনারা আমাদের হচ্ছে টিউবওয়েল বসিয়ে দিয়েছে যে বাড়িগুলিতে এরকম হচ্ছে তাদের বিপদ, কিন্তু বিপদ তো রয়েই যাচ্ছে। টোটাল এরিয়াটার গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে সেদিন আগুন লাগলে পরে তখন যে এখানে কোনো কুয়োর থেকে জল নেওয়া হবে তার কোনো উপায় থাকছে না আর কি। ওতে তেল পাওয়া যাচ্ছে, ওইটা দেখতে হবে। আমি এখনো ওইটা জানি না এখন কি। হ্যাঁ, ওইটা করেছে এখানে, এখন তো নেই আমার মনে হয়। না, আমরা তো উই আর কমিটেড to do all these things. We are committed on the CSR activity. We are committed for the welfare of the people. হ্যাঁ, we are committed. আমরা আমাদের এইটা ইনস্টলেশন অনেক পুরনো ইনস্টলেশন, 1962 থেকে আছে। ওদলাবাড়ির মানে এখানে লোকেরা এই ইনস্টলেশন খুব ভালো করে করেছে। এখনও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তো ভবিষ্যতে যাতে না হয় ওইটা আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। আমি নব কলিতা, জেনারেল ম্যানেজার। উত্তরবঙ্গেও রয়েছে বিভিন্ন প্রজাতির রেড পান্ডা, কিন্তু কটি রয়েছে সেই গণনায় শুরু হবে বিশেষ পদ্ধতিতে। কিভাবে হবে এই গণনা জানেন? নেওড়া ভ্যালি ও সিঙ্গালীলা জাতীয় উদ্যানে বিশেষ পদ্ধতিতে শুরু হয়েছে রেড পান্ডার গণনা। দার্জিলিং ও কালিম্পংয়ের সবুজে মোড়া দুই বিখ্যাত জাতীয় উদ্যান নেওড়া ভ্যালি ও সিঙ্গালীলা খুব শীঘ্রই সাক্ষী হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত উদ্যোগের। দুর্লভ ও বিপন্ন প্রজাতির প্রাণী রেড পান্ডার সঠিক সংখ্যা জানার লক্ষ্যে এবার আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে গণনার কাজ। উত্তরবঙ্গের কনজারভেটর অফ ফরেস্ট জানিয়েছেন, পূর্বে সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমান করা হয় দুই উদ্যানে প্রায় 37 থেকে 38টি রেড পান্ডা বিচরণ করে, কিন্তু এবার সেই অনুমান ছাড়িয়ে আরও নির্ভুল তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের একাধিক বিশেষজ্ঞ সংস্থার সহায়তায় ডিএনএ ভিত্তিক পদ্ধতিতে এই গণনা করা হবে। এতে শুধু রেড পান্ডার সংখ্যা নির্ধারণই নয়, তাদের স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের অবস্থাও স্পষ্টভাবে জানা যাবে। উল্লেখ্য, নেওড়া ভ্যালি সিঙ্গালীলা পূর্ব ভারতের জৈব বৈচিত্র্যের অন্যতম ভাণ্ডার। 1600 থেকে 2700 মিটার উচ্চতায় এই অঞ্চল কুমারী বন, হিমালয়ান ফ্লোরা ও ফনার জন্য বিখ্যাত। রেড পান্ডার মতো সংবেদনশীল প্রজাতির টিকে থাকার জন্য এই বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ শুধু বন দপ্তরের নয়, পরিবেশ প্রেমীদের কাছেও এক বড় আশার আলো। সঠিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে রেড পান্ডার সংরক্ষণের কৌশল আরও বাস্তবমুখী ও কার্যকর হবে, এমনটাই আশা সকলের। কারণ প্রকৃতির এই ছোট্ট প্রতিনিধি রেড পান্ডাকে টিকিয়ে রাখাই প্রকৃতির ভারসাম্য রক্ষার এক বড় পদক্ষেপ। वैली में हम लोग रेड पांडा का सेंसस करने की आलोचना कर रहे हैं, तो मोस्ट प्रॉब्ली इस मंथ या नेक्स्ट मंथ के बीच में हम लोग शुरू करने वाले हैं। तो क्योंकि सिंगालीला में रेड पांडा, नेवरा वैली में जो रेड पांडा है बहुत ही कम संख्या में है, तो उसको सेंसस करने के लिए हम लोग को डीएनए बेस्ड सेंसस करना होगा। तो उसके लिए हम लोग बातचीत कर रहे हैं कि सीसीएमबी जैसा इंस्टीट्यूट्स जो डीएनए एनालिसिस करके सेंसस एस्टिमेट करते हैं। अभी लास्ट सेंसस में सिंगालीला में 35 to 38 है और नेवरा वैली में भी अराउंड 30 to 35 है। হ্যাঁ, এটা খুব আনন্দের খবর বলতে গেলে যে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ একটা ভালো উদ্যোগ নিতে যাচ্ছে এবং সেই উদ্যোগের যেটা আমরা সুফল আগামী দিনে জানতে পারবো সেটা হচ্ছে রেড পান্ডার সঠিক গণনা। কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম দুর্লভ স্তন্যপায়ী প্রাণী হচ্ছে রেড পান্ডা
এবং এই পান্ডাদের দুটো প্রজাতি পৃথিবীতে এই মুহূর্তে বেঁচে আছে, একটা জায়ান্ট পান্ডা যেটা একমাত্র এখন চীনে পাওয়া যায়, আর রেড পান্ডা। আমাদের উত্তর ভারতের মোটামুটি উত্তর পূর্বাঞ্চলের যে বনাঞ্চলগুলো আছে সেই বনাঞ্চলগুলোতে হিমালয়ের এই সব জায়গায় গুটি কয়েক রেড পান্ডা পাওয়া যায়। তা আমাদের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের এবং উত্তরবঙ্গের যে উত্তর অংশ অর্থাৎ সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং নেওড়াবেলি জাতীয় উদ্যান, যেটা সত্যিকারের একটা বড় কুমারী বন বা ভার্জিন ফরেস্ট আমরা বলি, সেখানে মোটামুটি বিগত যে সংখ্যা বেরিয়েছিল তাতে ওই 37-38টার মতো রেড পান্ডাকে পাওয়া গিয়েছিল। কিন্তু এইবারে যেহেতু উন্নত টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং এদের সহযোগিতায়, ফলে আগামী দিনে এটা ডিএনএর মাধ্যমে এদের অ্যানালিসিস করবে বলে জানা গেছে আর কি বন দপ্তর থেকে। ফলে এটা একটা খুব আনন্দের এবং সঠিক কী সংখ্যায় আছে এই দুর্লভ, অত্যন্ত দুর্লভ একটা স্তন্যপায়ী প্রাণী, সেটাকে আমরা জানতে পারবো। ফলে একটা অবশ্যই আমরা অভিবাদন জানাচ্ছি বন দপ্তরকে এই উদ্যোগ নেওয়ার জন্য। গত বছর 1 মে শুরু হয়েছিল সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন। দীর্ঘ প্রায় 1 বছর ধরে নানাবিধ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ষব্যাপী উদযাপনের পরিসমাপ্তি ঘটল। 2000 সালের 1 মে ওদলাবাড়ির বুকে নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যালয়। গুটি গুটি পায়ে এগিয়ে আজ 25 বছরের সফল যাত্রা সম্পন্ন করেছে তারা। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান, কখনো ফুটবল টুর্নামেন্ট, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, সমাজ সচেতনতা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিশেষ আকর্ষণ ছিল গত 21 ও 22 মার্চ, যখন বিধানপল্লী ময়দানে অনুষ্ঠিত হয়েছিল 2 দিন ব্যাপী জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। প্রথম দিন সঙ্গীত শিল্পী অন্বেষা দত্ত এবং দ্বিতীয় দিন বাংলা ব্যান্ড দোহারের পরিবেশনা বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। রজত জয়ন্তী বর্ষের অন্তিম লগ্নে সোমবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিএসএফ ব্যান্ডের সুরের ছন্দে ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ওদলাবাড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুমিতা ধর, উৎসব আয়োজক কমিটির সভাপতি তপন ঘোষ, ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ নিরুমোহন রায় সহ বহু বিশিষ্ট নাগরিক। 25 বছরে এগিয়ে চলার সাফল্যে স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আমাদের যাদের সহযোগিতা একটা বছর ধরে তারা আমাদের সঙ্গে ছিলেন, তার মধ্যে প্রথমেই বলতে হয় ওদলাবাড়ি ন্যাসের কথা। এছাড়া অনেকেই আছেন ওদলাবাড়ি যারা আমাদেরকে এই ব্যাপারে এত বড় একটা অনুষ্ঠান, একটা বছর ধরে নানা অনুষ্ঠান, যেমন আর্থিক দিক দিয়ে তারা আমাদের সাহায্য করেছেন, মানসিক দিকে শারীরিকভাবেও আমরা প্রত্যক্ষভাবেও তারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছেন। এগুলো সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, যাতে আমাদের এই অনুষ্ঠানটা তাদের এই সুন্দর করে আমরা অনুষ্ঠানটা করে উঠতে পারতাম। এখন কালচার প্রোগ্রামটা করি এবং মাঝখানে আমরা বছরের মাঝে আমরা একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেটা প্রত্যেক বছর ওদলাবাড়িতে হয়, মহিলা ফুটবল ম্যাচ। সেটা আমরা রজতবর্ষ দেখে আমরাই সেটা অর্গানাইজ করেছিলাম। সেই খেলাটি এবং আমাদের যে কালচারাল অনুষ্ঠানটা হয়েছিল সাংস্কৃতিক 2 দিন ব্যাপী, সেখানে আমরা আরও 2টি ক্লাবেরও সহযোগিতা পেয়েছি। তবে সব কিছু মিলিয়ে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে আমাদের হয়েছে এবং এটা হওয়ার মূলে হচ্ছে সকলে একদম নিঃস্বার্থভাবে এগিয়ে এসছেন যে গার্লস স্কুলের প্রোগ্রামটা কি করে সুন্দর করে করা যায় এটার জন্য। আর আমাদের স্কুলে আমরা লাকি যে আমরা রাহুলের মতো, সন্দীপের মতো 2জন আমরা অ্যাসিস্ট্যান্ট টিচারকে আমাদের মাঝখানে পেয়ে গেছিলাম। তাদের ঐক্লান্তিক চেষ্টা ছিল যে দিদিমণিরা মেয়ে মানুষ হয়ে সব জায়গায় ছুটতে পারবেন না, আমরা সেই জায়গাটাকে ওরা নিজস্ব থেকে 100 থেকে 100 পরেও যদি কোনো ভাগ দিতে হয় সেইটা দিয়ে ওরা আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করেছে। এবং রাহুলের সাথে জড়িত আছে রিক, জয়রাজ, সৌভিক, তারপরে রিকের ওয়াইফ, ওরা সবাই মিলে চাইছিল যে এই স্কুলের প্রোগ্রামটা যেন সুন্দর হয়। ছাত্রছাত্রীদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হলো পাহাড়পুর নাসির উদ্দিন হাই স্কুলের পক্ষ থেকে। সরাসরি ছাত্রছাত্রীদের সাথে চা বাগানের চা চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরতে 64 জন ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা ডেঙ্গুয়াঝাড় চা বাগানে যান। চা চাষের জন্য প্রয়োজনীয় আবহাওয়া, মাটির বৈশিষ্ট্য, বৃষ্টিপাত, সেচ ব্যবস্থা ইত্যাদি নিয়ে ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘ আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষক খগেন্দ্রনাথ বর্মন। ছাত্রছাত্রীরা চা বাগানের চা চাষের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক জানার চেষ্টা করেন। ডেঙ্গুয়াঝাড় চা বাগান জলপাইগুড়ি শহরে সন্নিকটে অবস্থিত একটি বর্ধিষ্ণু চা বাগান।
বাগানের অপরূপ প্রাকৃতিক পরিবেশে ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে চা চাষের বিভিন্ন বিষয়গুলি প্রত্যক্ষ করে। উত্তরবঙ্গের অন্যতম উল্লেখযোগ্য একটিমাত্র বাগিচা ফসল চা। চা বাগানের উপর নির্ভর করে একটা বিরাট অর্থনীতি। আজ সারাদিন ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে এই শিক্ষামূলক ভ্রমণে অংশ নেয়। এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা আনন্দ প্রকাশ করে। প্রত্যেক বছর এ ধরনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা নবনীতা রায়। আমরা পাহাড়পুর নছিরুদ্দিন হাই স্কুল থেকে এসেছি ডেঙ্গুবাজার চা বাগানে। এখানে স্কুল থেকে একটা এক্সকারশন হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। আর এখানে যেহেতু চা বাগান, ভূগোলের একটা বিষয় আছে চায়ের চাষ, সেই চা চাষ সম্পর্কে এখানে প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল বিষয়টা এদেরকে বোঝানো হলো। প্রাকৃতিক বিষয়টাই বলা হলো, প্রাকৃতিক বিষয় এবং চায়ের যে বিভিন্ন চাষ করার যে অনুকূল ভৌগোলিক পরিবেশ, সেই পরিবেশটা এখানে প্রত্যক্ষ করা হলো। চায়ের গুণমান বৃদ্ধি করা যায় কি করে, চা চাষিদের উপার্জন চা বাগান বাদ দিয়েও আর কিভাবে করা যায় সেই বিষয়ে এখানেও বলা হলো ছাত্রদের। আপনার নাম? আমার নাম খগেন্দ্রনাথ বর্মন, ভূগোল বিষয়ের শিক্ষক। জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন দিব্যেন্দু সরকার। বেশিরভাগ শহরবাসী তাকে রাতুল সরকার বলেই চেনেন। সোমবার ছিল তার 24তম প্রয়াণ দিবস। দিনটি স্মরণীয় করে রাখতে এদিন শহরের কদমতলা এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছিল জন আহারেরও। প্রচুর মানুষ এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আহার গ্রহণ করেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ন্যাশনাল লেবার কোঅর্ডিনেশন কাউন্সিল ও জাতীয় চা মজদুর কংগ্রেস জলপাইগুড়ির তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্দেশ্য হচ্ছে আজ থেকে 24 বছর আগে আমাদের এনএলসিসি ডিএসএলসি প্রাণগুরু রাতুল সরকার, দিব্যেন্দু সরকার ওনার ভালো নাম, কিন্তু ওনাকে সবাই রাতুল সরকার হিসাবে জানতেন। ওনার প্রয়াণ দিবস এই প্রতি বছরই কিছু না কিছু প্রোগ্রাম করা হয়। এই বছর ওনার 24 বছর পূর্তি হিসাবে আমরা ওনার প্রতি সকালবেলায় শ্রদ্ধা জ্ঞাপন আর এখন এই জন আহারের ব্যবস্থা করেছি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বেশ কিছু এলাকা। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় বাড়িতে গাছ ভেঙে পড়ার পাশাপাশি রাস্তার বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ায় বিপত্তি। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্যের আবেদনের পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ময়নাগুড়ি শহরেও একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 38.8 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বকেয়ার দাবিতে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের পক্ষ থেকে সোমবার পাহাড়পুর এলাকায় প্রতীকী পথ অবরোধ করা হলো। প্রশাসনের নাকের ডগায় 5 বছর ধরে চলছিল দিব্যি পোকা সহ আইসক্রিম তৈরি। সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইসক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।